বাংলাদেশে আর ফ্যাসিবাদ কখনো ফিরে আসবে না, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশ এই স্বৈরকরণ এবং বাংলাদেশকে ইন্ডিয়ার ভেসেল স্টেট বানানোর যে চেষ্টা, এটা শুরু হয়েছে আওয়ামী লীগের হাত ধরে এবং আওয়ামী লীগ এটা করছে। সো আওয়ামী লীগের রাজনীতি যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে। 3 নাম্বার, বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ যেটা প্রতিষ্ঠিত, ভারতীয় আধিপত্যবাদ যেন হাত গুটায়। আমরা যেন আমাদের মর্যাদা নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি এবং জাতীয় মর্যাদাকে যেন আমরা ঊর্ধ্বে তুলে ধরতে পারি। 4 নাম্বার, বাংলাদেশ যেন একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিকশিত হয়। এর সম্ভাবনাটা আমরা সবাই এখানে যারা আছি 4-5 জন, আমরা সবাই একমত এবং এটার জন্য আমাদের সমস্ত অ্যাক্টিভিজম ডেডিকেটেড ছিল সোফার। তো তারপরে একটা বিপ্লব হলো, এই বিপ্লবটা যে হয়ে যাবে এটা আমি যতই বলি যে আমি অনেক, এটা এখন আমার কাছে স্বপ্নের মতো যে এটা সম্ভব হয়েছে। এটা হাসিনা পালিয়ে গেছে এবং আমি ফ্যাসিবাদ পরাজিত হয়েছে এইভাবে। এবং আমার এটা এখানে ইলিয়াস যতই বলুক, ইলিয়াস যতই পেসিমিস্টিক ওয়েতে বলুক, আমি মনে করি না যে আওয়ামী লীগ আর জীবনে স্বনামে পাবে, এটা সম্ভব না। কিন্তু ধরেন যে আমরা যে আকাঙ্ক্ষাটা নিয়ে এই কাজগুলো করলাম, সে আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারলাম না, কাছাকাছিও যেতে পারলাম না। মানে আমরা বলি এক কথা, হয় আর এক কথা। আমরা বলি বিপ্লব, সরকার বিপ্লবী হলো। মাহমুদ ভাই যেটা বললেন যে আমি এটা খুব সহজ ইয়েতে বলতাম, ছাত্র নেতাদের যেত, অবশ্যই আসিফ নজরুলের যেত, কারণ উনি মাঠে নামছিলেন, শুভ্র ভাই আর প্রফেসর ইউনূসকে জেলে পাঠানো হতো। এই কয়েকজন, 5 জন ছাড়া, 6 জন ছাড়া এই সরকারের আর কারো কিচ্ছু হতো না, যেমন ছিল তেমনই থাকতো। এখনো বাংলাদেশে ভালো করে টকশো করতেন, এটা করতেন, সেটা করতেন, যাতায়াত করতেন, কোনো সমস্যা হতো না, দেশ ছাড়তে হতো না, কিচ্ছু হতো না। তো তার মানে এই থ্রেট বা বিপ্লব ব্যর্থ হলে এদের কারোই কোনো ক্ষতি হতো না। তো সেই জন্য আমি মনে করি যে যারা বিপ্লব ব্যর্থ হলে যাদের কোনো ক্ষতি হতো না, তাদের কি আদৌ এই সরকারে একটা পজিশন নেওয়াটা নৈতিকভাবে সঠিক হয়েছে? উনি যে আসলেন, সরকারে আসলেন, বসলেন, তাহলে এই যে এত রক্তপাত, কান্না, এত শ্রু, এইটার প্রতি কি উনি জাস্টিস করতে পারবেন? যারা আছেন, আমি বাদ দিলাম, মানে প্রফেসর ইউনূস ডাকছেন অথবা যেভাবে হোক ছাত্ররা ডাকছে বা কিভাবে হয়েছে আমি জানি না, কিভাবে সিলেকশন হয়েছে আমি জানি না, কিন্তু ওনারা যে আছেন, ওনাদের কি উচিত হয়েছে যে এই পজিশনটা নেওয়ার? উচিত হয়নি নৈতিকভাবে। আমি আর একটা জিনিস দেখেন, যে কোনো ইনস্টিটিউটের একটা শক্তি থাকে, রাষ্ট্রেরও সেরকম একটা শক্তি থাকে, অর্গানিক শক্তি। রাষ্ট্রের আমলাতন্ত্র থাকে, তার ব্যুরোক্রেসি থাকে, তার প্রশাসন থাকে, তার ইনস্টিটিউটগুলো থাকে, এগুলো সবগুলো মিলেই শক্তি। এটার পাশাপাশি যখন রাষ্ট্রের শাসক বা রাষ্ট্রের নেতার শক্তিটা যুক্ত, তখন তার ওভারঅল ইনফ্লুয়েন্সটা তৈরি হয়। এখন ধরেন আমি যদি বলি, আমি কারো নাম ধরে বলতে চাই না, ধরেন আমি বললাম যে পররাষ্ট্র উপদেষ্টা, হ্যাঁ, পররাষ্ট্র উপদেষ্টা পলিটিক্যালি কত ইম্পর্টেন্ট, কতখানি ইম্পর্টেন্ট? 0, 0। মানে পলিটিক্যালি ওনার ইনফ্লুয়েন্স কি? মানে উনি যদি পররাষ্ট্র উপদেষ্টা না হতেন, উনি যদি রাস্তায় দাঁড়াইতেন, ওনার কাছে এসে কয়জন কথা বলতেন, কারা যেত? হ্যাঁ, বা উনি যদি ডাকতেন যে আসেন আমরা আজকে রাজপথে নামবো, আমরা আজকে এইটার ব্যাপারে আমি প্রতিবাদ করব, এই যে ইন্ডিয়া আসেন আমরা আজকে প্রতিবাদ করব, বন্যা হয়েছে প্রতিবাদ করবো, উনি উপদেষ্টা না, কয়জন লোক আসতো ওনার ডাকে? তো এটাই তো ওনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। তাহলে ওনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কি শূন্য? তাহলে একটা বিপ্লবী সরকারে যদি এইরকম লোক থাকে, তাহলে এইটা রাষ্ট্রের যে ইনস্টিটিউশনাল, যে স্ট্রাকচারাল, যে ক্ষমতা, পাওয়ার, সেটার বাইরে যেতে পারে না, সেটাকে ছাপিয়ে যেতে পারে না। এটাকে যখন ছাপিয়ে যায়, তখন রাষ্ট্র এবং ওই সময়ের শাসনটা একটা ফেনোমেনা হয়ে ওঠে। জিয়াউর রহমানের ক্ষেত্রে দেখি, জিয়াউর রহমান যখন আসলেন, ক্ষমতায় আসলেন, একটা রাষ্ট্র ছিল, কিন্তু জিয়াউর রহমান তার পার্সোনাল কারিশমাটাকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে উনি এই রাষ্ট্র ছাপিয়ে উনি একটা ব্যাপক একটা প্রভাব সৃষ্টি করতে পারলেন, তাই না? তো সেই জিনিসটা যখন হলো না, তাহলে এই বিপ্লবটা রিডিউসড হয়ে যায় মানে ক্ষমতার মধ্যে, এবং এটা বিপ্লবী সরকার হয় না,
এবং যারা যায় তাদের পার্সোনাল ক্যারিশমাটা এমন একটা জায়গায় না যে তারা এই রাষ্ট্রকে কিছু দিতে পারছেন, হ্যাঁ, কিছু পারছেন না দিতে। তো সেই জন্যে মাহমুদ ভাই যেটা বললেন যে স্লো, এটা 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 যেভাবে রেসপন্ড করছে একটা ইস্যুতে সেটা অনেক স্লো, এটা খুব এফেক্টিভ না, সেটা সেই কারণেই হচ্ছে। এখন ধরেন একজন ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ইন্ডাস্ট্রিতে আনরেস্ট হচ্ছে, তো বা আনসারে বিদ্রোহ হচ্ছে, তো আনসারে বিদ্রোহ হচ্ছে, ওইখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি যে দাঁড়িয়ে ওদের সামনে যদি কনফ্রন্ট করতে না পারেন, তাহলে তো কি হলো, তাই না? তাহলে তো হবে না। তো তাহলে এই সরকারের এমন লোকজন থাকা দরকার ছিল যে এখানে সামনে দাঁড়িয়ে কনফ্রন্ট করতে পারবে এই ইস্যুগুলোতে। হ্যাঁ, যদি ধরা যাক যে এই সরকার আবার সেই ঘুরে মাগুর স্যাং, আমাদের বগুড়ার ভাষায় বলে আর কি, যে আবার সে আগের ঘটনাই ঘটে গেল আর কি, মানে উপহার দিল, তাহলে তো এই বিপ্লব তো ব্যর্থ। তাহলে এই বিপ্লব ব্যর্থ, কারণ এই বিপ্লব যেই লক্ষ্য নিয়ে হয়েছিল সেই লক্ষ্যগুলো কোনোটাই পূরণ করতে পারলো না। এবং এটা যেন কোনোভাবেই একটা সহনীয় আওয়ামী শাসন, একটা সহনীয় সো কল্ড সেকুলার শাসন যেন না হয়, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। এবং যদি সত্যিকার অর্থেই ওই দিকে এগোতে চায়, এবং যার কিছু, কারণ প্রথম আলো কিভাবে নিউজ করছে এখনো, সেই জিনিসগুলো যদি আপনি দেখেন, কোন ইস্যুগুলোকে সে ফোকাস করছে সেই ইস্যুগুলোকে যদি দেখেন, এমনকি যে গোপালগঞ্জের হামলা, এই গোপালগঞ্জের হামলায় এটা যে আওয়ামী লীগ হামলা করছে এটা লেখেনি পর্যন্ত প্রথম আলো। এখন কিসের ভয়? হ্যাঁ, আগে না হয় বলতি এটা আওয়ামী লীগের জন্য লিখতে পারেনি, এই বলছে সেই বলছে। এই প্রথম আলো তো লেখে বিএনপির আক্রমণে এটা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের হামলায় 20 ছাত্র আহত, এবং এখানে খুব স্পষ্টভাবে বলছে যে বিএনপি এটা করেছে। আর তার 2 দিন পরে যখন গোপালগঞ্জে মারা গেল, তখন সে লিখছে টাইটেল, আচ্ছা নিউজের মধ্যে কি লিখছে? নিউজের মধ্যে লিখছে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এটা সাংবাদিকতা? তো প্রথম আলো তো ঠিক হয়নি, ডেইলি স্টার তো ঠিক হয়নি। হ্যাঁ, প্রথম আলো ঠিক হয়নি, ডেইলি স্টার ঠিক হয়নি। আমি কিন্তু আমার ভিডিওগুলোতে কন্টিনিউয়াসলি বলেছিলাম, কয়েকটা জিনিস আমি বলেছিলাম, যে প্রথম আলোর মাতব্বরি, হ্যাঁ, ছায়ানটকে উৎখাত করতে হবে, উদীচীকে উৎখাত করতে হবে, সিপিবিকে উৎখাত করতে হবে। এগুলো যদি উৎখাত না হয়, তাহলে মানে বাকশাল এবং আওয়ামী শাসন এবং আওয়ামী ন্যারেটিভ, আওয়ামী ফ্যাসিবাদ, এটা উৎখাত হবে না। এগুলো পার্ট অফ দিস ফ্যাসিবাদ। এই প্রথম আলো, এই ডেইলি স্টার, এরাই এই ফ্যাসিবাদ তৈরি করেছে। এরা যদি না যায় সমাজ থেকে, এদের কর্তৃত্ব যদি কে অপসারণ করেই আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। এবং প্রথম আলো যে ন্যাক্কারজনক ভূমিকা রেখেছে এই সময়গুলোতে, হ্যাঁ, মানে দেখেন 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কতজন মারা গেছে সেটা নিয়ে একটা প্রথম রিপোর্টটা করছে, 6 থেকে 9 তারিখ পর্যন্ত কতজন মারা গেছে। কিন্তু এই বিপ্লবের সময় কতজন মারা গেছে সেইটার কোনো অনুসন্ধানের রিপোর্ট নাই। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, যে এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো একটা অনুসন্ধানের রিপোর্ট করেছে এই সময় হাসিনার দুর্নীতি নিয়ে, কোনো কিছু করেছে? ডিজিএফআই নিয়ে, আয়নাঘর নিয়ে কোনো কিছু করেছে? করেনি। তাহলে কি হলো? তো আপনি তো আপনার বিজয়টা আসলেই অর্জিত হয়েছে কিনা সেটা দেখবেন কোথায়? দেখবেন যে এই যে বাংলাদেশের যে মিডিয়া, সেই মিডিয়াতে কিভাবে আপনি রিপ্রেজেন্টেড হচ্ছেন। পিনাকি ভট্টাচার্য বাঙ্গিকার কর্মী। পিনাকি ভট্টাচার্য জন্ম 15 ডিসেম্বর 1967, ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশী শরণার্থী, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক ও চিকিৎসক। তিনি 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন। এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবে বিখ্যাত। বাংলাদেশের রাজনীতির ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়ের উপর তার 18টি গ্রন্থ রয়েছে। পিনাকি ভট্টাচার্য জন্ম 15 ডিসেম্বর 1960, রাজশাহী, বাংলাদেশ। পেশা ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক।